আমি তো ভালোবাসি তোকে সারপ্রাইজ পর্ব। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন চাহনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? বন্ধ দরজা থেকে মনোযোগ সরালো আবির। তানভীরের দিকে না তাকিয়ে ছোট করে বলল, কিছু না। নিজের রুমের দিকে পা বাড়তে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া তোমার কি কিছু সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলেছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই বিষয়ে কথা বলবেন। কিছুক্ষণ অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে বসে হ্যান্ড প্রিন্টিং এর কাজ করছিল। বেশ কিছুদিন যাবৎ মিমের একটা ড্রেসের কাজ করেছে। ড্রেসের কাজ শেষ করে বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যে ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় 30 মিনিট গল্প করছে। বন্যা জামা কাপড় সেলাই করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড পেন্টিং শিখে ফেলেছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরবে, তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছা করতে পারবে, কারো কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়ে আড্ডা দিচ্ছিল। কথা শেষ করে মেঘ ড্রেসটাকে নিয়ে হুটুপুটি করে নিচে নামলো, আম্মু কাকিয়া আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রপ থেকে নিজের 5-7টা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসছে। মেঘ যেন সেগুলো কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকে হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদেরও মনোযোগ সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে বললেন, দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বোঝাই যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবারে কোনো কাজই পারফেক্ট হয় না, তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবির অন্য দিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজার স্বরে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলে হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘ কিনে টানাটানি শুরু করেছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভ্রুজোড়া নাচালো। আবিরের ওষ্ঠদয় কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শোনানোর জন্য ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মনোমালিন্য চলছে সেটা বুঝতে পেরেই তানভীর সন্দেহে আবিরকে জিজ্ঞাসা করছে, কিন্তু আবির কিছুই বলছে না। মেঘের বিষয়ে কিছু বললেই কথা এড়িয়ে যাচ্ছে। মোজাম্মেল খান তানভীরের কথার প্রত্যুত্তরে বললেন, আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ে যেই বাড়িতেই বউ হয়ে যাবে সেই বাড়িতে রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশিতে ভ্রু নাচালো। ইশারাতেই যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে, কি রাখবে তো রানীর মতো? তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রু যুগল কুঁচকালো। আব্বু চাচুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার স্বরে বলছেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবেন না তার কি গ্যারান্টি আছে? ভাবতে আবিরের কলিজা কেঁপে উঠলো। আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন, আম্মু খাবার রেডি করো। মেঘ চোখ জোড়া ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে। অষ্টাদশীর অভিমানী মনে অভিমানেরা তীব্রভাবে হানা দিয়েছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখালো, অথচ আবির ভাই নিজ থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করলো না। ড্রেস দেখে সকলে প্রশংসা করেছে, কিছু একটা কমেন্টস হলেও করেছে, অথচ আবির ভাই কিচ্ছু বললেন না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয় বোধ হয় শক্ত পাথরের তৈরি, যে হৃদয়ে না আছে কোনো অনুভূতি, না আছে কোনো আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে বলল, এখন রং ঠিক মতো শুকায়নি, সকালে ব্যবহার করতে পারবো। সবার সঙ্গে মেঘও খেতে বসেছে। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা কাপড় নিয়ে নিচে এসেছে। ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করেছে। আলী আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলের তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, এত রাতে কোথায় যাবে? কাজ আছে। কখন আসবে? 3-4 দিন পর। ঢাকাতেই থাকবো, সমস্যা নেই, অফিসে সময় মতো চলে আসবো। ঢাকাতে থাকবে মানে? ঢাকায় তোমার কি এমন কাজ যে বাসার বাইরে থাকতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘ স্তব্ধ হয়ে আছে। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব। বাইরে রাত কাটানো, বড়দের মুখের উপর কথা বলা, বেপরোয়া চলাফেরা, সব স্বাধীনতা ছেলেদের। মালিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে? ঘরে বউ থাকলে এভাবে রাত বিরেতে বাইরে ঘুরতে পারবে না। আচ্ছা দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফেরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করে বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথরের হৃদয়ের মানবকে। পরপর 2বার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন, কিন্তু মনটাও মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে
করে বলছে তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তেই লাগবেই। মনের কথা রাখতে তৃতীয়বারের মতো ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ, বারবার ফোনের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি সে পাথরি মানবের কল আসবে। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে, নিজেই রাগ করে নিজেই বেহার মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছেন না। রাগে ক্ষোভে একসময় দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবির ভাইয়ের কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতে মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেছে। মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ মেঘ রিসিভ করছে না। প্রিয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রিয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিল। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরো 2 দিন পর আসবি বলেছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানার উপর উপুড় হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতে মেঘ উঠে বসেছে। সিক্ত চোখে এক পলক আবিরকে অপমস্তক দেখে চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। কপাল ঠান্ডা। তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞাসা করার পর সাড়া না পায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলা ঠেকালো, তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচ্চির প্যাকেট বের করে চেয়ারের উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেংসি কেটে বিড়বিড় করে বলল, আল্লাদি ডাকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ ঘুরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয় বাহির প্লাবন, তীব্র ব্যাকুলতা, তুই আমার নির্ভীতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না, সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করে হাসলো। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশ সম ক্লান্তি নিয়ে জ্যাম পেরিয়ে শহর ঘুরে ঘুরে ফুল নিয়ে আসছি, ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙ্গিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরে তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত সরাতে চেয়েও কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনাকে কি আমার লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছা আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চিমালা চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছা আচরণ আমি করতে চাই না, তোর কিছু কিছু কর্মকাণ্ড আমায় সেসব আচরণ করতে বাধ্য করে, সেজন্যই তো কল দিলে কল ধরেন না পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম, অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, বিকালের পর ফোন হাতে নেওয়ার সময় পাইনি। সত্যি বলছি আমি, বিশ্বাস কর। মেঘ বিরক্তির স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রুকুচকে পুনরায় প্রশ্ন করলো, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? হুম। যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি এসে বলে, একটু একটু করি, এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে সেটা ভাবতেও পারেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এজন্য মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়েই বলতো, কিন্তু আবিরের কণ্ঠস্বরে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছে। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই সন্ধ্যা থেকে ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলোকে সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ারও লিখছে। সাথে সুন্দর একটা চাবির রিং কিনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজা ধাক্কা দিতে চোখ পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে, লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়ে পায়ের নুপুর দুটাকে নিচ থেকে হাত দিয়ে উপরে তুলে পায়ের মাংসের অংশে আটকে দিয়েছে, যেন হাঁটলে শব্দ কম হয়। খুব সতর্কতার সহিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিছু হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নেই শুয়ে পড়েছে।
মেঘ আবিরের মাথার কাছে দাঁড়াতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচ থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিজের নাক মুখ চেপে ধরলো। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরোনো কথাটা মনে পড়তে নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবে ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারা পানে মুগ্ধ আঁকিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয় তোলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, সেই মানুষটা কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই সম্বর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্ত্রীর দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এতটা কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের দিব্যা আপনার উপর ঢেলে দিয়েছিল। বেলকুনিতে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরে লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘও কেঁপে ওঠে। এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দ আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলিয়ে যেতে পারছে না। কে বলবে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারতো না। আবির বাড়ি ফিরেছে মাত্র 6 মাস হয়েছে। এতে আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ে রাগ আর জেদের কাছে খানবাড়ির প্রতিটা সদস্য হার মানত, সেই মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের কাছে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই হয়, শত রাগের পরও প্রিয় মানুষের উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তোলে। দেয়াল ঘড়ির টিন টিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 12টা বাজে। বুক ধকপক করতে শুরু করেছে। মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছা জেগেছে। বুক ফুলিয়ে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগুতে বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতটা অনুভব করে কয়েক সেকেন্ডের ব্যবধান নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাত জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘকে উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের কাঁধের দুপাশে দুহাত ভর দিয়ে মেঘের মুখোমুখি উপুড় হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শীতের ভারী কোনো জ্যাকেট। একটা ট্রাউজার আর ফুল হাতার টি শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে। বন্ধ দু চোখের পাতা। হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দুহাতে বেলি ফুলের মালা। বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিভু নিভু চোখে তাকাতে আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করলো। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশী হৃদস্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসে তীব্র ঝাঁঝালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আখি যুগলে ঘুম লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টাদশীর অনাদি কর্মকাণ্ড আবির গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখে মেঘকে দেখছে। মেঘ কয়েকবার ঢোক গিলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভেতরে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভিতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আমার। আবির এক হাতের শরীরে সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতের আঙুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনো কিছুই আর স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচন্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখলো। মেঘের গলা ভার হয়ে আসছে। কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব না। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি। ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রুকুসকে বলল, ধরেই তো নি, ছাড়বো কেমনে? সরুন, আমি যাব। এত সহজে তো ছাড়ছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দুহাতে ভর রেখে অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ। ক্রমাগত কাঁপছে অষ্টদয়। তখন আবিরের ফোনের রিংটং বেজে উঠল। রিংটনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসলো। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে দেখলো মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তে বদলে গেছে। ক্রোধে দুটি চোখ লাল হয়ে গেছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরেত আবির ভাইকে কল করে, এটা মেঘ সহ্যই করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতে আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ঝাপটে আবিরের হাত সরিয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে। দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে পছন্দ করে, হয়তো আবির ভাই পছন্দ করেন না। মিমের বলা ঘটনা
ঘটনা যদি সত্য হয় তবে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাই লিখেছিলেন আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সেসবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দিয়ে সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বিধায় রাগ করছে, সবসময় তো সে দেখে না। তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়েই চলেছে, মালা আপুর থেকে আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন, মেঘ ইদানিং আবির ভাইয়ের ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলে মালা আপুর কথা মনে হয় আর আগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তায় প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীরের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তা প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববিদ, কথা বলার ক্ষমতা, জনসাধারণের প্রতি আচরণ এসব ক্ষেত্রে সভাপতির চেয়েও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এফবির পছন্দের প্রার্থীও তানভীর আর আবির দুজনই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দিবে, কিন্তু দুই ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দুজনেই বেরিয়ে পড়েছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, উপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করছে সেটা যেন সফল হতে পারে সেই দোয়াই তিনি করেন। 2-3 বার আবিরকে কল দিয়ে খবরও নিয়েছেন। সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পিছন পিছন তানভীর প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ আর মিম ডাইনিং এ বসে গল্প করছিল। আবির ঢুকতে ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনে ছুটে এসে তানভীর ভাইকে প্রশ্ন করে, জিতেছ? তানভীর হেসে উপর নিচ মাথা নাড়ে। কনগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ বনু, আজ থেকে তোর নতুন পরিচয়, তোরা সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করলো, আর আমি? তোকে কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার দেওয়া শুরু করবেন। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আটকে ওঠে। আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে? ভাবা যায়। তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে আব্বু, বড় আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেছে। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু, বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়েই তানভীরের সঙ্গে একটা ছবি বের করে পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্ট করছে। বন্যা কনগ্রাচুলেশন লিখে কমেন্ট করেছে। পরক্ষণে মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি না কি মনে করবে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বারে রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কনগ্রাচুলেশন। তানভীর ঠাট্টা স্বরে বলল, বাব্বা তুমি আমায় অভিনন্দন জানাবে তা তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হইছে, থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শোনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটখাটো একটা ট্রিট দিতাম। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না, এটা যার যার ইচ্ছা থেকে আসে। বিকেলে কল দিব, রেডি থেকো। শুনেন, বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবো? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে, আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগে আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে বন্যা মেঘকে কল দিয়ে সবকিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনই আজ সকাল সকাল বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিমও চলে এসেছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজন বাইরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ হলো। তামিম বন্যার উপর ওইরকম ভাবে ক্রাশ খায়নি, তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসঙ্গে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা উঠে বন্যার বিষয়ে। মিনহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যার টাইমের জুটি হলে তাদের বেশ মানাবে। এসব ভেবে মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে বন্যার এখন পর্যন্ত কারোর প্রতি কিছু শুনিনি, তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করছে যেন বন্যাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বন্যাকে ডাকলো। দুজনই থেমে গেল। বন্যা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? হ্যাঁ। বল তাহলে। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই, মেঘ দুজনই খুব ভালো আর আন্তরিক, তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুর থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হা হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করলে ভার্সিটিতে উঠে করবে। ভার্সিটিতে এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলা শুরু করলো, তোর
মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এরকম কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমাবেশী কোনো ছেলের সাথে তো নয়। তোকে বন্ধু ভেবেছি সবসময়, তাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাআল্লাহ, দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতে তানভীরকে দেখলো, আর সে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকে এক পলক দেখে পুনরায় প্রশ্ন করলো, কি হয়েছে বনু, কোনো সমস্যা? না না, সমস্যা নেই, বল কি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। কেমন হয়েছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।